উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক। আজ সকাল 10:30টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার দ্য টাইমসের প্রতিবেদন। কুমিল্লার পালপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 আরোহীর মৃত্যু। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যান প্রাইভেট কার সংঘর্ষে নিহত 1। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে বান্দরবানের সীমান্ত ঘেঁষা দেশটির 270 কিলোমিটার এলাকা, সতর্ক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মামলা বাণিজ্য অভিযুক্ত ছাত্র আন্দোলনের সমন্বয় পুঁজি করা হচ্ছে 24-এর ঘটনা, মিলেছে প্রমাণ, বিক্ষুব্ধ জনতা। আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী, সে তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। কুষ্টিয়ায় নিয়ন্ত্রণহীন চালের বাজার, কারসাজিতে দফায় দফায় বাড়ছে দাম, প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, বেপরোয়া মিল মালিক। এবং ব্রাজিলের গ্রামাদো শহরে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, পাইলট সহ 10 আরোহীর মৃত্যু। তুরস্কে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্তে নিহত 4। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ। রাষ্ট্রীয় শোক ঘিরে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এদিকে সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে হাসান আরিফকে। আগে গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে। রোববার এক প্রতিবেদনে দ্য টাইমস জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। যদিও এ দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন টিউলিপ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই একের পর এক সামনে আসছে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ। বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। এর মধ্যেই বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে উঠে এসেছে শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনের মধ্যে এবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিক দল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনের তথ্য বলছে, টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে এর মাঝেই 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজ পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। যুক্তরাজ্যের ন্যায় ও নৈতিক দলের জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে টিউলিপকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার বা টিউলিপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরতে সাহায্য করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2024 সালটা অপরাধের তীর্থ বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে। বছরের মাঝামাঝি বড় গণঅভ্যুত্থানের বিপরীতে পুলিশের গুলিতে গণহত্যা কালো অধ্যায় হয়ে থাকবে। শুধু তাই নয়, অভ্যুত্থানে পুলিশের গুলিতে 80,000-এর বেশি আহতের ঘা এখনো শুকায়নি।
অভ্যুত্থানের আগে বিদেশের মাটিতে সংসদ সদস্য আনারুল আজিমের নৃশংস খুনের ঘটনার চাঞ্চল্যতা অবাক করেছিল দেশের মানুষকে। 2024 সালের আলোচিত অপরাধ চিত্র তুলে ধরছেন শাহাদাত নিশাত। 2024 সালটা শুরু হয়েছিল বিতর্কিত একদলীয় নির্বাচন দিয়ে। স্বৈরাচারের ক্ষমতা পাকাপোক্ত করার সেই নির্বাচন আখ্যা পেয়েছিল আমি ডামি নির্বাচন। নির্বাচনের আগে পরে চলেছিল দেশজুড়ে ট্রেন বাসে আগুনের নাশকতা, হয়েছিল বহু রাজনৈতিক মামলা। দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হতেই শুরু হয় উপজেলা নির্বাচন। ধাপে ধাপের সেই নির্বাচন ঘিরে দেশজুড়ে আওয়ামী কোন্দলে প্রাণ দেন 20-এর অধিক নিরীহ ও রাজনৈতিক কর্মী। এরপর দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করে ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ড। ভারতের কলকাতায় নৃশংসভাবে খুন হলে তৎকালীন ডিবির হারুনের সন্দেহজনক কথাবার্তা আগুনে ঘেঁটিলে দেয়। এক পর্যায়ে আলোচনায় আসে স্বর্ণ চোরাচালানের গল্প। কলকাতায় এমপি আনারের লাশের কয়েক টুকরো ধরে অনুসন্ধানের চেষ্টা হয় এই বছরের ডিসেম্বরে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে। এর আগে বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণ যায় 44 জনের। এই ঘটনার রেশ না কাটতেই বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সেখানে আলোচনা সৃষ্টি করে পিএসসির ড্রাইভার আবেদ আলী, যিনি শুধুমাত্র প্রশ্ন বিক্রি করেই হয়েছেন শত কোটি টাকার মালিক। 2024-এর সবচেয়ে বড় বর্বরতম ঘটনা ঘটে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। ছাত্রদের কোটা বাতিলের আন্দোলন রূপ নেয় ইতিহাসের সবচেয়ে বড় সরকার পতনের অভ্যুত্থানে। ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ ঝরে যায় হাজারেরও বেশি ছাত্র জনতার। যে বর্বরতায় হতবিম্বর হয়ে পড়ে পুরো বিশ্ব। সংবাদের শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। 2024-এর 5 আগস্ট ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। স্বৈরশাসক হাসিনার পতনের দাবিতে সেদিন লাখ লাখ মানুষ ঢাকায় ঢুকে পড়ে। ছিন্ন ভিন্ন করে দেয় হাসিনার গণভবন। সেদিন ক্ষমতার মসনদ ছেড়ে হঠাৎ উধাও হয়ে যাওয়া হাসিনার দল সরকার সহ পালিয়ে যায় ভারতে। ক্ষমতার পাদপ্রদীপে চলে আসেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসতে না বসতেই রাজপথে স্বৈরাচার দোসররা নানা রূপে ঢঙে দাবির মিছিল নিয়ে নামে রাজধানীতে। উঠে পড়ে লাগে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে। হাসিনা পালানোর পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলেও দেশ জুড়ে বাড়ে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা। তবে বছর শেষ হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মাঠে অভিযানে নামলে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশার কারণে কুমিল্লা ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষে নিহত হন 3 আরোহী। গতরাতে কুমিল্লা মিরপুর সড়কের পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। হাসারা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান জানান, সোমবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী কাভার্ড ভ্যান প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কার আরোহী 1 জন নারী নিহত হয়। নিহতের মরদেহ ও 5 জন আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষে নিহত হয় 3 জন আরোহী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, মরদেহ কি দাফন করা হয়ে গেছে কিনা, কি খবর রয়েছে জানাবেন? জি, আসলে যেটা বলছিলেন, আসলে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুমিল্লা গতকাল রাত্রে। আসলে আমি যেটা জানি, কুমিল্লা বিয়ে বাড়ির থেকে আসলে ফেরার পথেই তারা পালপাড়ার ব্রিজে আসলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে এখানকার স্বাভাবিক অবস্থা, আসলে 3 জনে আসলে কিশোর, তারা বয়স 15, 16, 17 এরকম তাদেরকে বয়স ধরা হয়েছে। এবং সেই দিক থেকে যে বলি, আসলে ওই যে বাচ্চার যে মা আসলে কান্নাকাটি করছিল, এবং সেই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে আসলে তারা গতকাল রাতে আসলে বিটিভিতে ঘটনাটা ঘটেছে। আমি একটু কথা বলতে চাই প্রত্যক্ষদর্শী, সেটা আসলে কি ঘটনাটা ঘটেছিল। ঘটনা হলো একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম ছিল, আজকে অনুষ্ঠান, কালকে তারা সবাই মাঠে ছিল। এটা হলো আড়াইউরা, আদর্শ সদর উপজেলা আড়াইউরা আমাদের গ্রামের নাম।
ঘটনা রয়েছে আর ওরা সমিলের সামনে তারা রাত্রে ফ্রেন্সালগা নদীর ওই পার 1-2টা পর্যন্ত চা বিক্রি করে ওই চা খাওয়া যাইতে গেছে, আসার সময় এই ঘটনাটা ঘটে। হিমরা কিন্তু স্পিড ছিল। যে ভিকটিমের বাড়িতে আসছেন এই ছেলেটা হইলো আমার 1 বছর আগে তার ভাই মারা গেছে, 1 বছর হইতে এই ছেলেটা মারা গেছে, তার 3 ভাই। ছেলেরা বললো আমার চাচা, ছেলেটা হইলো আমার ভাই। তো আমরা শোকাহত পরিবার সবাই। এই ছেলেটা তারা 3 জন, সবাই কেউ 14, কেউ 16, কেউ 18 আর কি। ঘটনাস্থলে 3 জনে মারা যায়। হুন্ডাটা একেবারে হয়ে গেছে, তছনছ হয়ে গেছে আর কি। আর ছেলের বাপ মা তারা খুবই শোকাহত। আমরা এলাকাবাসী এই ব্যাপারে, একটা পরিবারের 2টা ছেলে 1 বছর বাতের ভিতরে মারা গেছে, এটা একটা মানে নেওয়ার মতন না। তাও এই বয়সে বাপ মা জীবিত, ছেলে নাই দুনিয়াতে। তো আমাদের এটা আর কি মাইনে নিতে পারতেছি না আর কি, দুঃখ লাগতেছে যে এই বয়সে মা বাপ জীবিত, কথা বলছেন। ওই আপনারা আলাদা তাকে ব্যস্ত নসিব করো আর কি। যেটা বলছেন এলাকায় আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। সকলে আসলে তারা বলছেন যে আসলে এই ধরনের ঘটনা মেনে নেওয়া সম্ভব না, তারপর মেনে নিতে হয় যেহেতু বলছেন, এবং এলাকাবাসী বলছেন যে সকলের কাছে দোয়া প্রার্থনা করছে। এদিক থেকে যদি বলি, সকলে আসছেন, আচ্ছা জানাজা দুপুর পরে হবে, অনুষ্ঠিত হবে, এবং তার মা আসলে এখানে অনেক কান্নাকাটি করছেন, আকুতি তার মায়ের। তো এই বিষয়ে যদি একটু কথা বলতে চেষ্টা করবো, যদি তার মায়ের সাথে আসলে মা আসলে কান্না বিভূতি করতে, আসলে একটু কথা বলতে চেষ্টা করি। আসলে আপনার ছেলে হারিয়ে গত বছর আপনার ছেলে হারিয়েছেন, এবারও ছেলের কি বলবেন? আমি কিছু কইতাম না। আসলে উনি আসলে অনেক শোকাহত। তো সবকিছু মিলিয়ে বলা চলে আসলে এই হৃদয় ঘটনাটা 3 জন আসলে যাওয়ার ফলে আসলে মানুষের মধ্যে যে একটা মানে উৎকণ্ঠা, আসলে এই ছিল কুমিল্লার থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে সংঘটিত মোটরসাইকেল দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। বান্দরবানের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে চলছে বিদ্রোহীদের মধ্যে সংঘাত। এমন পরিস্থিতিতে চোরাচালান সহ কোনোভাবে যাতে রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তবর্তী প্রায় 36.5 কিলোমিটার এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সহকর্মী আবুল বাশার ননে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তারেক মাহমুদ সুজনের ডেস্ক রিপোর্টে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা রয়েছে 71 কিলোমিটার, যার মধ্যে প্রায় 36.5 কিলোমিটার সীমান্ত এলাকা পাহারায় রয়েছে নাইখংছড়ি ব্যাটালিয়ন বিজিবি 11। ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি 2022 সালের সেপ্টেম্বর থেকে তাদের ক্যাম্পগুলোর দখল হারিয়েছে। বর্তমানে সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান। এমন সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কিছু চোরাকারবারি ও দালাল চক্র। তাদের অপরাধী দমনে সীমান্ত রোডে টহল জোরদার করেছে নাইখংছড়ি ব্যাটালিয়ন। পাশাপাশি সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় নতুন 6টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। অপতৎপরতা রোধে সীমান্ত রোডে দিনরাত চলছে এফএসি টহল। বিজিবির এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায়। আমরা যে শান্তিভাবে বসবাস করতেছি শুধুমাত্র তাদের চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে। এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি যদি জনগণ এবং আরো প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায়, তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। সীমান্তের ওপারে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকলেও নাইখংছড়ি বিজিবি 11 নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। একজন রোহিঙ্গাও যাতে পারাইতে না পারে এই সহযোগিতা আমরা পাবলিকের পক্ষ থেকে, আমরা জনগণের পক্ষ থেকে করার আমরা চেষ্টা করব। বর্ডার ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিক সহ অন্যান্য সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। ম্যারসো আন্দোলনরত ছাত্রছাত্রীরা 4 দফা দাবি আদায় এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য সকাল থেকে সাতক্ষীরা সুন্দরবন সড়কে অবস্থান করছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এ নিয়ে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ কি বলছে আসলে, আর কি কি জানেন জানাবেন?
মনি কর্তৃপক্ষ কিন্তু এখানে এখনো আসেনি। সেই ভোরবেলা থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সাতক্ষীরা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা কিন্তু আন্দোলনের শত শত শিক্ষার্থী এই সাতক্ষীরা সুন্দরবন মহাসড়কে এখানে এসে তারা অবস্থান গ্রহণ করেছে এবং আমি দেখানোর চেষ্টা করছি তারা একেবারে নাম ফলকটি ঢেকে দেওয়ার জন্য ইতিমধ্যে নাম ফলক কিন্তু তারা ঢেকে দিয়েছে এবং তারা তাদের নাম পরিবর্তন করে স্কুল নামটি পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট সাতক্ষীরা সেই নামটি কিন্তু এখন এই মুহূর্তে দিয়ে দিয়েছে এবং একই সাথে তারা কিন্তু এখানে অবস্থান করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা 4 দফা দাবির জন্য তারা এখানে মাসাধিককাল ধরেই তারা আন্দোলন করছে। অনতিবিলম্বে 10ম গ্রেডের শূন্য পদে নিয়োগ, 4 বছরের একাডেমিক কোর্স বহাল, হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড দাবি এবং মানদণ্ড স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ এবং পদায়নের দাবিতে তারা এই আন্দোলন করছে। আমি এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাগিব মাহফুজকে এখানে যুক্ত করার চেষ্টা করছি। তারা আসলে এই আন্দোলনের বিষয়ে কি বলছে? আমরা দীর্ঘ 12 বছর যাবৎ এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, আমরা এসএসসি পাশ করে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে আমাদের এখানে ভর্তি হইতে হয়, কিন্তু বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান যেটাতে এসএসসি পাশ করেও শিক্ষার্থীরা স্কুলে পড়ে। আবার অ্যাসিস্ট্যান্ট, আমাদের কোর্সের নাম ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে রাখছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে রাখছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমরা আমাদের এই বৈষম্যের নাম থেকে বাইর হয়ে এসে আমরা আমাদের বৈষম্য থেকে বাইর হওয়ার জন্য আমাদের নামটি পরিবর্তন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করতে যাচ্ছি। সারা বাংলাদেশে একযোগে 16টি ক্যাম্পাস আজকে নাম পরিবর্তন করা হয়েছে। এটা কি সারা দেশের ক্যাম্পাস? হ্যাঁ, সারা দেশের ক্যাম্পাসে আমরা আজকে একত্রে নাম পরিবর্তন করতেছি। আমরা ফ্যাকাল্টিতে বারবার আমাদের দরখাস্ত দিয়েছি যে আমাদের প্রতিষ্ঠানের নাম যেন পরিবর্তন করা হয়। শুধুমাত্র এই প্রতিষ্ঠানের নামের জন্য আমরা আমাদের 4 দফা দাবি পূরণ করতে পারতেছি না। তো এই জন্য আমরা আজকে সারা বাংলাদেশে যতগুলো ম্যাটস আছে সব আমরা একসাথে নাম পরিবর্তন করে শীতের মধ্যে মনি ভোরবেলা থেকে এই আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তারা আন্দোলন চালাচ্ছে। তারা ঢেকে দিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের যে সাইনবোর্ডটি ছিল তারা মেডিকেল ইনস্টিটিউটের দাবিতে। তারা এই শিক্ষার্থীরা কিন্তু এই রাজপথে মাসাধিক কাল ধরে তাদের দাবির সপক্ষে তারা দাবি তুলছে, স্লোগান দিচ্ছে, তারা মশাল মিছিল করেছে, তারা সড়ক অবরোধ করেছে সহ অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করে চলেছে দীর্ঘদিন ধরেই। আর এখানকার এই আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যতদিন না পর্যন্ত দাবি পূরণ না হবে তারা এই ক্যাম্পাস এবং রাজপথ ছাড়বে না। এই ছিল সাতক্ষীরার ম্যাটসের আন্দোলনের যে পরিস্থিতি তার সর্বশেষ। এবার মামলা বাণিজ্যে অভিযুক্ত খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। 24-এর বিপ্লবে আহত, নিহত বা হামলার ঘটনাগুলো পুঁজি করছে সে। মামলায় আসামি করা আর আসামির তালিকা থেকে বাদ দিতে শুরু করছে চাঁদাবাজদের। ক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পর্যন্ত করেছে তার বিরুদ্ধে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 15তম পর্ব অনুসন্ধান করেছে মৌলভীবাজার প্রতিনিধি সালেহ লাহি কুটি, জানাচ্ছেন এম এ আজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে মামলা বাণিজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের রাজপথে আবারও ছাত্র জনতা। অভিযোগ, সমন্বয়ক শেখ সাব্বির আহমদ ও তানজিয়া শিশির নামে বেনামে মামলায় ফাঁসিয়ে করছেন সাধারণ মানুষকে হয়রানি, আর সে মামলা থেকে অব্যাহতি দিতে করছেন চাঁদাবাজি। বাধ্য হয়ে ছাত্রদের সকল কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন মামলাগুলা ঘাটাঘাটি করে যেটা দেখা যায় যে বেশ কিছু মামলা আসলে স্রেফ বাণিজ্যের জন্য করা হয়েছে। এমন দেখা গেছে যে আমরা একজন আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী। তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। বর্তমানে যে মামলাগুলো এরা মামলা বাণিজ্য করার লাই মামলা দেয়, প্লাস টাকা খাওয়ার লাই তারা মামলা দেয়। মিথ্যা মামলা হয়রানির শিকার জেলার শত শত মানুষ। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও হয়েছেন আসামি।
বাদ পড়েনি কলেজের অধ্যাপকরাও। আগস্ট আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। 3 আগস্ট দেখেই আমার উপর একটি মিথ্যা মামলা করানো হয়েছে। মৌলভীবাজার 3 আগস্ট কোনো ঘটনা বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রাম হয়েছিল না, কিন্তু সেই মিথ্যা বানোয়াট একটি মামলা করে মামলা বাণিজ্য করার জন্য হয়রানিমূলক আসামি আমাকে করা হয়েছে। তো এই মামলা বাণিজ্য যাতে কেউ করতে না পারে এই জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাইছি এবং আমি আশা করব যে যারা এই মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ বলছে তদন্তে বাদ পড়বে মিথ্যা মামলা ও আসামিরা। বাদী পক্ষ থেকে আর কি যে কিছু ব্যক্তির নাম নিয়ে এসে বলে যে নামগুলো ভুলে চলে আসছে, এগুলো আসলে জড়িত নয়। আসলে তদন্তের পর্যায়ে এই কথাগুলোর কোনো কিন্তু মূল্যায়ন নেই। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মৌলভীবাজার জুড়ে মিথ্যা মামলার হিড়িক পড়েছে, যা বন্ধে কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত মারা গেছেন। রোববার রাত 10:30টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেওয়া হয়। এরপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে, সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। 4.5 মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন। ঘাতক বুলেট নিহত আরাফাতের বাম পাঁজরের দিক দিয়ে ঢুকে পাঁজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তার একটি কিডনিও নষ্ট হয়ে যায়। আরাফাতের মরদেহ সিএমএইচ থেকে সোমবার সকাল 8টায় ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে। সোমবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেখছেন সংবাদ সকাল। রাজশাহীর বাগমারায় তেলের ট্রাকে বিস্ফোরণে একটি তেলের ডিপো সহ পুড়ে ছাই হয়েছে 8টি দোকান। রোববার সন্ধ্যায় উপজেলার তাহিরপুর বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, তাহিরপুর বাজারে আলিফ নামের এক ব্যবসায়ী তেলের দোকানে ব্যারেলে জ্বালানি তেল বিক্রি করেন। বিকেলে সেই দোকানে তেল দেওয়ার সময় পদ্মা ওয়েলের ট্যাঙ্কারে আগুন লাগে। এক পর্যায়ে ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় তেলের ডিপো সহ 8টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাগমারা ফায়ার সার্ভিস জানায়, 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় সবগুলো দোকান। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। চালকল মালিকদের কারসাজিতে দফায় দফায় বাড়ছে চালের দাম। প্রশাসনের সাথে মিল মালিকদের বৈঠকে চালের দাম কেজিতে 1 টাকা কমানোর সিদ্ধান্ত হলেও তা মানছেন না মিল মালিকরা। কমানো তো দূরের কথা, উল্টো বাড়িয়ে দিয়েছেন চালের দাম জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় গত 2 সপ্তাহে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা। এরই পরিপ্রেক্ষিতে চালের বাজার নিয়ন্ত্রণে 18ই ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সিদ্ধান্ত হয় সব ধরনের চালের দাম কেজিতে 1 টাকা কমানোর। কিন্তু সেই সিদ্ধান্তের কয়েকদিন পার হয়ে গেলেও দাম কমাতো দূরের কথা, উল্টো বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে 72 টাকায়, আর মোটা আটার চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আমরা সকাল থেকে যেসব জায়গা থেকে চাউল কিনি সেসব মিলে আমরা সকাল থেকে খোঁজ নিচ্ছি, আগের মতোই পূর্ব নির্ধারিত দামে চালটা বিক্রি হচ্ছে। চাল দাম গতকাল করেছে তো আজকে আরও বেড়েছে। গতকালকে 1850 যেটা, এটা আজকে হচ্ছে 1875 টাকা। চালের দাম নিয়ে মিল মালিকদের এমন কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। 5 টাকা বাড়ানোর পর 1 টাকা কমানোর সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও এখনো হয়নি তারও বাস্তবায়ন।
মিল মালিক ওই সব ওরা দাম বাড়াচ্ছে, ওই চাল কলের দাম আছে, এইদিকে ধানের দাম বাড়িয়ে যাচ্ছে, এই সমস্ত বিভিন্ন অজুহাতে এই সমস্ত ছোট ব্যবসায়িকরা এরা বেশিরভাগই মুনাফা বেশি লাভ করছে। চেয়ারে বসে থাকলে হবে না, বাজারে এসে মাঠ পর্যায়ে এসে এটাকে তদারকি করতে হবে। আর মিল মালিকদের এটা ব্যাপার সবসময় একটা পেশায় রাখতে হবে। আইন যেটা আছে আসলে শক্তভাবে যদি এটা প্রয়োগ করা যায়, আমার মনে হয় বাজার নিয়ন্ত্রণে আসবে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে চালকল মালিকদের এমন কারসাজি বন্ধে আলাদা মনিটরিং সেল গঠনের কথা বলছেন বাজার বিশ্লেষকেরা। এখন 5 টাকা বাড়ায় 1 টাকা কমলে পারে ভোক্তার কি বেনিফিট হলো? এখানে তো ভোক্তাদের সাথে চালাকি করা হচ্ছে এবং জানি না এর সাথে প্রশাসন কতটুকু সম্পৃক্ত আছে কি নাই, কিন্তু এগুলো তো অবশ্যই মনিটরিং করা দরকার। এটা সত্যিকার অর্থেই চাউলের জন্য আলাদা একটা মনিটরিং টিম পার্মানেন্ট রাখা দরকার, যে অবস্থা বিরাজ করছে আমাদের দেশে। আর জেলা প্রশাসক বলছেন, প্রতিশ্রুতির পরেও যদি মিল মালিকরা চালের দাম বাড়ায় তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অবশ্যই নিব। আমার এখানে কমিটমেন্ট করে দেওয়ার পরে যদি ওনারা বাড়িয়ে থাকে আমরা অবশ্যই এটা বিষয়ে কথা বলবো, ঠিক আছে? ওনারা কমিটমেন্ট করে যে যদি এটা করে, এটা তো ওনারা ঠিক করছেন না। চাল নিয়ে মিল মালিকদের চালবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। ব্রাজিলের গ্রামাদো শহরে ছোট আকৃতির ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান পাইলট সহ 10 জন আরোহী, আহত 15 জন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক বাসভবনের। আরেকদিকে তুরস্কের মুগলা শহরের একটি হাসপাতালে বিধ্বস্ত হয় অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এতে আরোহী 4 জন প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। আরভিদ আফসারের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতোই রবিবার সকাল শুরু করছিল ব্রাজিলের গ্রামাদো শহরের বাসিন্দারা, কিন্তু এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় শহরে পড়ে ধ্বংসের ছাপ। 10 জন আরোহী নিয়ে শহরে বিধ্বস্ত হয় ছোট আকৃতির ব্যক্তিগত উড়োজাহাজ। এতে পাইলট সহ প্রাণ যায় সব যাত্রীর। এসব তথ্য নিশ্চিত করেছেন রিও গ্রান্দে দো সুল রাজ্যের সরকারি কর্মকর্তারা। গ্রামাদো শহরের একটি বাসার চিমনিতে আঘাত করে আরেকটি বাড়ির 2য় তলায় আছড়ে পড়ে উড়োজাহাজটি। এরপর আসবাব দোকানের ভেতরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। কিছু ধ্বংসাবশেষ ছিটকে পড়ে কাছের হোটেলে। ভয়াবহ এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। রাজ্যের জননিরাপত্তা অফিস জানায়, বিধ্বস্ত উড়োজাহাজটিতে আগুন ধরে যাওয়ায় ও আছড়ে পড়ায় এসব ভবনের অন্তত 15 জন আহত হন। তাদের সবাইকে হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। এদিকে তুরস্কের মুগলা শহরের একটি হাসপাতালের ওপর বিধ্বস্ত হয় অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবাইক সাংবাদিকদের জানান, হাসপাতালের 4র্থ তলায় প্রথমে আঘাত করে হেলিকপ্টারটি, পরে সেটি মাটিতে আছড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ধ্বংসাবশেষ। এ সময় খবর পেয়ে ছুটে আসে অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা। হেলিকপ্টারে থাকা 2 জন পাইলট, 1 জন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন গভর্নর। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালায় দিল্লি পুলিশ। বুধবার পুলিশ কর্মকর্তারা কালিন্দী কুঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে। এতে 175 অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। নাসরিন আক্তারের রিপোর্টে বিস্তারিত। এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজতে দরজায় দরজায় দিল্লি পুলিশের অভিযান। বুধবার এই উদ্দেশ্যে ঘরে ঘরে অভিযান পরিচালনা করে দিল্লি। এতে 175 জন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় ব্যক্তিদের দেয়া তথ্য অনুসারে তাদের নিজ নিজ এলাকার পুলিশদের সাথে মিলে পরবর্তী যাচাই বাছাই পরিচালনা করবে একটি দল। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এনআইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাক্সেনার কার্যালয় দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকেও এক চিঠি পাঠান। এতে দ্রুত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় দিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া অবস্থানকারী বাংলাদেশিদের ব্যাপারে শনাক্ত, আটক ও প্রত্যাবাসন কাজ শুরু হয়েছে। এতে আরও বলা হয়, নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি দল ও বিশেষ ইউনিট কাজ করছে। বাংলাদেশ ভারত ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে স্কুলগুলোকে অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে ও জন্ম নিবন্ধন পত্র না দিতে অনুরোধ জানান দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর পরদিনই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত বাসিন্দাদের নথিপত্র যাচাই বাছাই করা হয়। ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ইস্যুতে তুমুল আলোচনার পর দিল্লি পুলিশের এ তৎপরতা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।